সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দখলদারের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ছাত্র জনতা, হুঁশিয়ারি ভিপি নূরের। পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে প্রতিদিনই গণ অভ্যুত্থান হবে। বিডিআর বিদ্রোহ তদন্তে সরকার থেকে সাহায্য পায়নি, বিস্ফোরক তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের উপর দলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ। মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, মন্তব্য আমির খসরুর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দখলদারের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ছাত্র জনতা, মন্তব্য ভিপি নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। এখন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণরা সংগঠিত হচ্ছে। ঠিক তখনই একটি দল আবার গার্মেন্টস দখল, পত্রিকা অফিস দখল, চর দখল, ঘের দখল চালাচ্ছে। তরুণরা আর কোনো দখলদার চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। তরুণ প্রজন্মকে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে যৌথ বাহিনীকে এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি। শুক্রবার বিকাল 4টায় পটুয়াখালী শহীদ মিনার চত্বরে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর এসব কথা বলেন। পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্যরা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, আর কোনো দখলদার ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেব না। বিএনপির সঙ্গে ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, আনুপাতিক হারে যদি জাতীয় নির্বাচনে আসন বিন্যাস করা হয়, বিএনপি যদি জাতীয় সরকারে রাজি থাকে তাহলে তাদের সঙ্গে ঐক্য হতে পারে। তা না হলে অন্য সমমনা দলগুলোকে নিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন তিনি। আর কোনো চাঁদাবাজ দখলদারদের জায়গা বাংলাদেশে হবে না। পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়। ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার। রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারদিক থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরো বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে, চলে আলোচনা। বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল। ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে। সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল, সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা। কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন। বিচারক মোতাহার হোসেনকে বলা হয়, তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে। বিচারক তখন জানান, মামলায় সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো, এ মামলায় সাজা দেয়া আইনসম্মত হবে না। তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান। গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন। এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন, আপনাকে রায় লিখতে হবে না, আমি লিখে দেব, আপনি শুধু পড়বেন। পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায়। বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালের লিখে দেওয়া রায় পড়েননি। তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন। রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মোতাহার। চাকরি থেকে অবসর নেওয়ার 1 মাস আগের এই ঘটনা উলটপালট করে দেয় তার সবকিছু। কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলেও বুঝতে পারেন তাকে শায়েস্তা করার নানা আয়োজন চলছে। পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেয়ার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়েন। এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়া। এরপর অনেকটা ভবঘুরের মতো সময় কাটিয়েছেন। গোয়েন্দারা পিছু নেয় এক স্থানে বেশি দিন থাকতে পারেননি এক দেশেও। কয়েক দেশ ঘুরে 2022 সালে স্থির হন ফিনল্যান্ডে। ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মোতাহার হোসেন। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে প্রতিদিনই গণ অভ্যুত্থান হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের রক্তের দাগ শুকানোর পূর্বে এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের সামনে রেখে যদি কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চায় তাহলে তা বেইমানি করা হবে। আর বেইমানি করলে এদেশের সচেতন জনতা বসে থাকবে না, বরং প্রতিদিনই 5ই আগস্টের মতো গণ অভ্যুত্থান তৈরি হবে। শুক্রবার রাজধানীর কেরানীগঞ্জের সাহারা কমিউনিটি সেন্টারে বাউফল উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিডিআর বিদ্রোহ তদন্তে সরকার থেকে সাহায্য পায়নি বিস্ফোরক মন্তব্য সাবেক সেনাপ্রধানের। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দিন মাত্র 36 ঘন্টায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুলেছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ। গত বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে বিডিআর বিদ্রোহের বিষয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। মইনু আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ নিয়ে যখন তদন্তের আদেশ দেই, এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। তিনি বলেন, সেদিন সকাল 9টায় সেই মিটিং শুরু হয়। 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন, পিলখানায় গন্ডগোল হচ্ছে। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মইনু আহমেদ বলেন, 9টা 47 মিনিটে ডিজি বিডিআরকে ফোনে পাওয়া যায়। তিনি জানান, দরবার চলাকালে দুজন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পেছনে দাঁড়ায়। এরপরেই বাইরে থেকে গুলির শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং সে অনুযায়ী চলছে। সাবেক সেনাপ্রধান বলেন, 9টা 54 মিনিটে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেড তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। তিনি বলেন, সকাল 11টায় 46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিকআপের রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলে মারা যান। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যেই ডিডিজি কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তা পাননি। অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের উপর দলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান ওরফে টিপুকে নিজ দলের নেতাকর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি সহ অন্তত 4 জন আহত হয়েছেন। আহত আবু ইউসুফ বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না ও শ্রমিক দলের নেতা কাউসার।